বাবা রাকিব, সারা বছর পরিশ্রম করে যে ফসলগুলো হয়েছে সেগুলো তো বন্যায় শেষ করে দিয়েছে। ঋণ শোধ করবো কিভাবে? বাবা, তুমি ওইটা নিয়ে চিন্তা করো না। আমি শহরে যাব, শহরে গিয়ে কাজ করব। কাজ করে তোমার জন্য টাকা পাঠাবো। ওই টাকা দিয়ে তুমি ঘরটাকে জমিদার বাবুর কাছ থেকে রেখে দিবা। চলো আমরা জমিদার বাবুকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে, চল চল। এই বলে রাকিব ও তার বাবা মিলে জমিদার বাবুর কাছে গেলেন অনেক বড় আশা নিয়ে। বুঝলাম, মাথাটা কেমন যেন একটু ব্যথা করছে, একটু চা বানিয়ে দিলে একটু। আরে থাক থাক, দিচ্ছি দিচ্ছি। জমিদার বাবু, জমিদার বাবু একটু বাইরে আসবেন। আরে অবেলায় কে? আগে জমিদার বাবু, আমি রহিম। রহিম, ও রহিম, আমার টাকাগুলো তাহলে নিয়ে এসেছো? বাবা, জমিদার বাবুর টাকা যে আনোনি, জমিদার বাবু কিছু বলবে না তো? কি আর করার, না মানলে বাড়িঘর ছাড়তে হবে। কই রহিম, টাকাগুলো দাও, টাকাগুলো দাও। আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, এখন কি একটা রোগ হয়েছে আমার। না জমিদার বাবু, আপনাকে একটা কথা বলার জন্য আসছি। সেটা হলো, আপনি তো জানেন কিছুদিন যাবত এলাকায় বন্যা হয়ে সারা বছরের ফসলগুলো পানিতে ভেসে গেছে। জমিদার দাদু, আমরা ঠিক মতো আপনার টাকাগুলো দিয়ে দিব, এবারের মতো মাফ করেন। রহিম, আমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার মাথা খারাপ করে দিয়েছো, সাথে তোমার ছোকরাটারেও নিয়ে এসেছো এখানে, না? আমার কালকের ভিতরে টাকা দেওয়া লাগবে, আর না হলে তোমার বাড়িঘর সম্পত্তি সব আমি নিয়ে ফেলবো। হ্যাঁ, কে শোনে কার কথা? শেষ পর্যন্ত রহিম মিয়া কোনোভাবেই জমিদার বাবুকে বোঝাতেই পারল না। আচ্ছা বাবা, আমরা কি আমাদের ঘর বাড়ি আর কখনো ফিরে পাবো না? তবে আর কি করার, উপরওয়ালা কপালে যা রাখছে তাই হবে। তবে রে শোন, জমিদার বাবুকে মনে মনে অভিশাপ দিস নে, কারণ মানুষ কিন্তু মানুষের জন্যই। উনি তো আমাদেরকে টাকাগুলো ধার দিয়েছে, তাই না? সবশেষ একটা কথা বলবো বাবা, তুমি না মানুষটা বড্ড সৎ একটা মানুষ, আর এখনকার দিনে সৎ বাবা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর এইভাবে রহিম মিয়া তার নিজ ঘর তালা দিয়ে আয় রোজগারের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে শহরে চলে যান।